আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুন্দর একটা সময় কাটাচ্ছ। আমি মোহাম্মদ রাজ আজকে তোমাদের ক্লাস নিব বাংলাদেশের প্রবীণ ব্যক্তি ও নারীর অধিকার। এটা বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়ের একটা অধ্যায়। এই অধ্যায়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা তোমাদের যেমন বার্ষিক পরীক্ষায় আছে তেমনই আছে তোমাদের জ্ঞানের আহরণ করার একটা অন্যতম একটা সুযোগ। কেন? কারণ এই অধ্যায় পড়ে আমরা জানতে পারবো যে বাংলাদেশের যারা প্রবীণ ব্যক্তি ছিল, যারা প্রবীণ ব্যক্তি আছেন, তারা কি কি সমস্যা ফেস করেন, এবং এছাড়াও জানতে পারবো বাংলাদেশের নারীর অধিকার সম্পর্কেও আমরা শিখতে পারবো। তো এই যে বলা হয়েছে বাংলাদেশের প্রবীণ ব্যক্তি, নারীর অধিকার, এটা বলতে আসলে কি বোঝায়? দেখো, ব্যাপারটা এমন যে একটা সময় এমন হয় যে মানুষের বয়স থাকে, ইয়াং থাকে, বুড়ো থাকে, আবার একসময় কি থাকে, বাচ্চা থাকে, তাই না? মানুষের জীবনকাল সাধারণত তিনটা সময়ের ভেতর দিয়ে অতিবাহিত করে: একটা শিশুকাল, একটা যুবক, এবং আর একটা বৃদ্ধ, ঠিক না? তো দেখা যায় যখন মানুষ বাচ্চা থাকে তখন সবাই তাকে অনেক আদর করে, যত্ন করে, খেয়াল রাখে। যখন সে যুবক হয় সে তার পরিবারের খেয়াল রাখে। কিন্তু সেই মানুষটাই যখন বৃদ্ধ হয়, অনেক ফ্যামিলিতে তাকে দেখা হয় বোঝা স্বরূপ। কারণ সে অনেক বয়স্ক মানুষ, সে কোনো ইনকাম করতে পারে না, এই জন্য তাকে দেখা হয় কি, পরিবারের বোঝা স্বরূপ। কিন্তু এই মানুষটাই এতদিন পরিবারটাকে আগলে রেখেছে, নিজের সমস্যাগুলো, নিজের আরাম আয়েশের কথা ভুলে যেয়ে পরিবারের জন্য খেটেছে। তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো নিয়েই মূলত আমাদের এই অধ্যায়। তো দেখো, বাংলাদেশের প্রবীণ ব্যক্তি, প্রবীণ বলতে আসলে বাংলাদেশের আইনে বোঝায় যারা 60 বছরের বেশি, 60 বছরের বেশি, তাদেরকে বলা হয়ে থাকে প্রবীণ। ঠিক আছে? তো এই যে প্রবীণ ব্যক্তিরা, তারা কিন্তু সেই 60 বছর পরে তেমন কোনো কাজ করতে পারে না। মানে সরকারিভাবে তাদের রিটায়ার করা হয় যারা সরকারি চাকরি করে, এবং প্রাইভেট সেক্টরেও কাজ করলেও দেখা যায় খুব একটা, মানে মনে করো যে আগের মতন যে একটা বলে সে কাজ করতে পারে, সেটা কিন্তু পারে না। তো এর চাইতে আরো প্রবীণ ব্যক্তি বাংলাদেশে দেখা যায় 80, 75, 90 এরকম মনে করো দেখা যায়। আমার যে নানা ছিলেন তিনি মোটামুটি 72 বয়স, 80 বছর পর্যন্ত বেঁচে ছিলেন। তো তারা কি, তাদেরকে আমরা প্রবীণ বলবো। তো চলো আমরা জানি যে প্রবীণের অধিকার সম্পর্কে ব্যাপারটা আমরা একটু জানবো। দেখো, প্রবীণের অধিকার ধারণা ও প্রবীণদের অধিকার সমূহ। আমি যেটা তোমাদের বললাম যে বাংলাদেশের 60 ঊর্ধ্ব মানুষদেরকে প্রবীণ বলে গণ্য করা হয়। ঠিক আছে? তো এই বয়সের সীমা 65 বছর পর্যন্ত এখন বাড়ানো হয়েছে। মানে এখন 65, 60 বা 65 বছরের বেশি হলে তাকে প্রবীণ সিনিয়র সিটিজেন হিসাবে গণ্য করা হয়। সমাজে তাদেরকে বিশেষ কিছু সম্মান ও সুযোগ সুবিধা দেওয়া হয়। জাতিসংঘে প্রবীণ জনগোষ্ঠীর অধিকার রক্ষায় কতিপয় নীতিমালা প্রণয়ন করেছে। এছাড়া জাতিসংঘ প্রবীণদের অধিকার ও তাদের প্রতি কর্তব্য সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে একটি বিশেষ দিনকে প্রবীণ দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে। আসলে দেখো, এখানে ব্যাপারটা কি, আসলে এই যে প্রবীণরা আছে তারা কিন্তু সারা জীবন অনেক পরিশ্রম করে যায়, শেষ বয়সে যেন তাদের কোনো অসুবিধা না হয় সেজন্য প্রত্যেকটা দেশ প্লাস জাতিসংঘ কিছু সুযোগ সুবিধা দিয়েছেন, এবং প্রবীণদের সম্মান উপলক্ষে একটা দিনকে ধার্য করেন। ঠিক আছে? তো প্রবীণদের স্বাধীনতা যেমন অধিকার রয়েছে, তা হলো, মানে প্রবীণদের যেগুলো অধিকার হলো তার মধ্যে অন্যতম কিছু অধিকার হলো পর্যাপ্ত খাদ্য, পানীয়, আশ্রয়, পরিধানের বস্ত্র ও স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার। আসলে দেখো, এই যে প্রবীণগুলো থাকেন এরা কিন্তু সব সময় মনে করো একই রকম সুযোগ সুবিধা পান না। কারণ যখন মানুষ বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধ হয়ে গেলে তার ইনকাম কমে যায়, এবং পরিবারের অন্য লোকেরা কিন্তু তার প্রতি খেয়াল কম রাখে। এই জিনিসগুলো যেন না হয় এই জন্য কিছু অধিকার আছে যেগুলো দেওয়া তার জন্য আইনত। ঠিক আছে? যেমন ধরো পর্যাপ্ত খাদ্য দেওয়া, খাবার দেওয়া, এবং কি দেওয়া, আশ্রয় দেওয়া, স্বাস্থ্যসেবা দেওয়া ইত্যাদি। কাজ করার অথবা কোনোভাবে আয় উপার্জন করার অধিকার, এবং তারা যেন কোনো কাজ করতে পারে সেদিকেরও অধিকার মনে করো দিতে হবে। ভারী কাজ না, হালকা কাজ, যেমন ধরো হিসাব রাখা বা শিক্ষকতা করা, এরকম কিছু অধিকার তাদের দিতে হয়। কখনো কোনো পর্যায়ে কায়িক শ্রম থেকে অবসর নিয়ে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের অধিকার। আচ্ছা, সে যদি চায় যে না, আমি এখন কোনো কাজ কাম করবো না, আমি আমার বাকি জীবনটুকু আরামে কাটাবো, সেই অধিকারও তাকে দিতে হবে। নিজের পছন্দের ও খাপ খাইয়ে চলার ক্ষমতা অনুসারে নিরাপদ সামঞ্জস্যপূর্ণ পরিবেশে বাস করার অধিকার।
এবং অনেক সময় এমনও হয় দেখা যায় যারা প্রবীণ থাকে তাদের কোনো স্বাধীনতা বা অধিকার দেওয়া হয় না। মানে সে চাচ্ছে সে নিজের ঘরে আরামে থাকবে, একটা সময় সে যা খুশি তাই করবে, কিন্তু পরিবারের লোকেরা এটা বাইন্ডিং করে, মানে একটা বাধা দেয় যে আপনি তো বৃদ্ধ হয়েছেন, আপনি এখন এই কাজটা করতে পারবেন না, আপনি এখন ধরেন আপনি নিজের ঘরে মানে তাকে ধরতে গেলে তার তার যে একটা অধিকার আছে সেই অধিকারটা কিন্তু তাকে দেওয়া হয় না, তার ইচ্ছাগুলো মনে করো কোনো সম্মান করা হয় না। একজন প্রবীণ ব্যক্তি বললেন যে তুমি এই সময়টা যেও না, বাইরে যেও না, ধরো এমন হলো ব্যাপারটা যে তুমি বাইরে যাচ্ছ, রাত বাজে 10টা, তোমার বাসার দাদু আছেন, ঠিক আছে? তো তিনি তোমাকে বলতেছেন যে এত রাত্রে বাইরে যাস না, বাইরে এত রাত্রে যাওয়া ঠিক না, কিন্তু তুমি কি বলা, হ্যাঁ বৃদ্ধ মানুষ যা বলার বলুক গা। তো এই যে ব্যাপারগুলা, আবার অনেক সময় আছে প্রবীণরা একটু টিভি দেখেন বা বেশি কথা বলেন, তাই না? কারণ কি তারা বয়স হয়ে গেলে দেখা যায় মানুষের বন্ধু কমে যায়, মানুষের মনে করো মেলামেশার সঙ্গী কমে যায়। তো এই জিনিসটা মনে করো জন্য তারা কি হয়, একাকিত্ব ভোগে, কিন্তু তা আমাদের উচিত তাদের মনে করো নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং সেই সাথে তাদের মতামতের গুরুত্ব দেওয়া। তারপরে যথাযথ শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণের অধিকার। অনেক সময় প্রবীণ হয়ে যায়, তাদের যদি আমরা কিছু হাতের কাজ, সহজ কিছু কাজ শিখিয়ে দেই যেন সেটা তারা করতে পারে, যেমন ধরো কুটির শিল্প বানানো বা আর্ট করা, ড্রয়িং করা, এবং তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়েও আমরা কি করতে পারি, বিভিন্ন ধরনের কাজে তাদের মেধাকে লাগাতে পারি। যত দীর্ঘ সময় সম্ভব পরিবেশের সাথে বাড়িতে থাকার অধিকার, ঠিক আছে? ও সরি, যত দীর্ঘ সময় সম্ভব পরিবারের সাথে বাড়িতে থাকার অধিকার। এখানে কি বুঝিয়েছে, যে এই যে মানুষটা বৃদ্ধ হয়েছেন, তিনি যেন তার পরিবারের সাথে যথেষ্ট সময় দিতে পারেন, ঠিক আছে? কোনো সময় তিনি বৃদ্ধ হয়েছেন বলে তাকে অবহেলা করা যাবে না, এই জিনিসটা তোমরা মাথায় রাখবা। ওকে, তারপর দেখো আরো কিছু কথা বলেছে। বিভিন্ন নীতি নির্ধারণ ও বাস্তবায়নে সক্রিয় অংশগ্রহণের অধিকার, ঠিক আছে? মানে ধরো বাড়িতে বা সমাজে কোনো একটা বড় অনুষ্ঠান হচ্ছে বা কোনো একটা বড় সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেখানে অবশ্যই অবশ্যই প্রবীণদের কি করা, সম্মান দেওয়া, তার মতামতের গুরুত্ব দেওয়া। কারণ কি, তারা দীর্ঘ সময় বাহিরে চাকরি করেছে বা কোনো কাজ করেছে, তাদের যে অভিজ্ঞতা আছে সেটা যদি আমরা আমাদের নিজেদের জীবনে অ্যাপ্লাই করি তাহলে অবশ্যই অবশ্যই সেটা আমাদের যে কোনো সিদ্ধান্তের জন্য উপকারী হবে। স্বাস্থ্য সাধ্য অনুযায়ী সমাজে উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের অধিকার, এবং তিনি যদি চান যে তিনি সমাজের জন্য কিছু করবেন তাহলে আমাদের উচিত, আমাদের যদি সামর্থ্য থাকে তাহলে তাকে দিয়ে এই কাজগুলো করানো। সংগঠনে গড়ে তোলা এবং আন্দোলনে অংশগ্রহণের অধিকার। আচ্ছা, বিভিন্ন সময় হয় বৃদ্ধরা অনেক সংগঠন গড়ে তোলে, এদিকেও আমরা চাইলে তাকে কি করতে পারবো, সাহায্য করতে পারবো যে আপনি এই সংগঠনটা করেন। যেমন ধরো ইসলামিক কালচার গুলো পরিচর্যা করার অধিকার, তারপরে এছাড়াও সমাজে যারা ছোট বাচ্চা কাচ্চা আছে তাদের পড়ানোর একটা আমরা সংগঠনের ব্যবস্থা করে দিতে পারি, এইরকম আর কি। ধরো এখন চলো আমরা জানি প্রবীণদের কিভাবে পরিচর্যা করা যায়। দেখো, প্রবীণদের পরিচর্যা সংশ্লিষ্ট কতগুলো অধিকার রয়েছে। এই অধিকারগুলো হলো পরিবার ও সমাজের সেবা যত্ন রক্ষণাবেক্ষণ সুবিধা পাওয়ার অধিকার, মানে পরিবারের সবাই যেন তাকে সেবা করে, যত্ন করে এবং যে কোনো ধরনের অসুখ বিসুখ বা যে কোনো ধরনের বিপদ থেকে তাকে রক্ষা করে, এই অধিকারটা নিশ্চিত করা। দৈহিক মানসিক আবেগীয় ক্ষেত্রে স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার। তোমাদের এই কথাটা আমি আগেও বলেছি যে প্রবীণরা যখন বৃদ্ধ হয়ে যায় তখন কিন্তু ব্যাপারটা এমন হয় যে তারা মনে করো যে একটু একা থাকে, তো তাদের সময় দেওয়া, তাদের মানসিক অবসাদগুলো দূর করা, এরকম আর কি। নিজস্ব সক্রিয়তা রক্ষণাবেক্ষণ ও সেবা যত্নের নিশ্চয়তার বিধানে সামাজিক আইনগত সেবার অধিকার। নিজস্ব সক্রিয়তা রক্ষণাবেক্ষণ সেবা যত্নের নিশ্চিতের বিধানে সামাজিক আইনগত সেবার অধিকার, অর্থাৎ তাদের যে বিভিন্ন ধরনের অধিকার আছে সেই বিষয়ে যেন আমরা সমাজে একটা আইনও পাশ করাইতে পারি, যেন এই জিনিসটা আরো কঠোরভাবে পালন হয়। মানবীয় নিরাপত্তামূলক পরিবেশ থাকা, পুনর্বাসন এবং সামাজিক মানসিক আনন্দ প্রকাশ করার পর্যায়ে সেবা যত্নের ব্যবহার পাওয়ার অধিকার। আচ্ছা, মানবীয় মানে কি, বৃদ্ধরা যেন যথেষ্ট মনে করো মানবীয় অধিকার, মানবীয় মানবীয় বলতে কি বুঝাইছে, মানবীয় বলতে বুঝাইছে যেন আমরা তাদের সাথে কোনো সময় খারাপ ব্যবহার না করি, অমানবিক আচরণ না করি। অনেক সময় দেখা যায় যে বৃদ্ধ মা বাবাদের অনেক সময় ছেলে মেয়ে বউরা কি করে, অত্যাচার করে, তাদের মারধর পর্যন্ত করে। এই যে এগুলোকে কি অমানবিক, তাই না? মানুষ কি, মানুষ মানে মায়াশীল। মানুষ কাদের বলা হয়, যাদের বিবেক আছে, যাদের বুদ্ধি আছে তাদেরকে বলা হয় মানুষ।
এখন দেখো একটা পশুর কিন্তু কোনো বুদ্ধি নেই, বিবেক মানে বুদ্ধি আছে, সরি বিবেক নেই। সে কিন্তু ক্ষুধা লাগলে যে কোনো জিনিস খেয়ে ফেলতে পারে। এখন সে বোঝে না কোনটা তার সন্তান কোনটা তার ছেলে, এটা কিন্তু সে বোঝে না। এখন একজন মানুষও যদি এমনও হয় যে তার বাবা মা, সে যে তার বাবা বা মা এত বছর কষ্ট করে তাকে লালন পালন করেছে, সে যদি না বুঝে তাহলে কিন্তু সে আর মানব থাকলো না, সে হয়ে গেল অমানব। এই জন্য বলেছে তাদেরকে মানবীয় অধিকার দেওয়া, ঠিক আছে? বাবা মাকে যথেষ্ট পরিমাণে সম্মান দেওয়া। শুধু বাবা মা না, তোমাদের বাড়ির নানা নানি দাদা দাদি যারা আছে, যারা প্রবীণ হয়েছে, তাদের সবাইকে কি সম্মান করা। আশ্রয় পরিচর্যা বা চিকিৎসা কেন্দ্রে থেকে স্বাস্থ্যসেবা জীবনমান উন্নয়নের সিদ্ধান্ত গ্রহণের অধিকার, এবং চিকিৎসা ক্ষেত্রে অবশ্যই তাদের অধিকারগুলা নিশ্চিত করা, ঠিক আছে? আচ্ছা, এছাড়াও দেখো আরো অনেক কিছু তাদের অধিকার রয়েছে, যেমন নিজেদের প্রতিভার পূর্ণ বিকাশের সুযোগ সৃষ্টির অধিকার। আচ্ছা, নিজেদের প্রতিভার পূর্ণ বিকাশের সুযোগ সুবিধা অধিকার। আসলে মানুষজন এমন থাকে যে সারা জীবন কিছু করতে চায়, কিন্তু পরিবারের চাপে, ফ্যামিলির চাপে, দায়িত্ব ভারে সে করতে পারে না। যেহেতু মানুষজন যখন কাজকর্ম থেকে রিটায়ার্ড করে, তখন যদি সে কিছু করতে চায়, ফর এক্সাম্পল ধরো আমি এখন শিক্ষকতা করাচ্ছি, কিন্তু আমার খুব ইচ্ছা যে আমি একজন খামারি হব, ঠিক আছে? মানে আমি চাষাবাদ করব, নিজের একটু জমি থাকবে, সেখানে চাষাবাদ করব, শান্তিপূর্ণভাবে এই কাজটা করব। এটা আমার ইচ্ছা, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করে একদিন করব এই জিনিসটা। তো সামাও ধরো আমি এটা করতে পারলাম না, ঠিক আছে, মানে বয়স পার হয়ে গেল, বাট আমার সেই সামর্থ্য হইলো না। কিন্তু আমার বাচ্চার সেই সামর্থ্য আছে যে সে আমার এই স্বপ্নটা পূরণ করবে। তাহলে আমার বাচ্চার অবশ্যই অবশ্যই এটা কর্তব্য যেন এই স্বপ্নটা কি করে, পূরণ করে। ঠিক আছে, এটাই বোঝানো হয়েছে যে তাদের যে কোনো ধরনের প্রতিভা থাকলে বা কোন ইচ্ছা থাকলে সেটা যেন, যদি পরিবারের লোকদের সামর্থ্য থাকে, সেটা সৃষ্টির মানে সেই দায়িত্বটা পালন করা। শিক্ষা সাংস্কৃতিক অত্যাধিক চিত্র বিনোদন এবং সম্পত্তি ভোগের অধিকার। আচ্ছা, বৃদ্ধরা অনেক সময় বৃদ্ধ হয়ে গেলে দেখা যায় তারই ইনকাম করা সম্পত্তি তাকে তার ছেলে মেয়েরা দিতে চায় না। বলে কি, তুমি তো বৃদ্ধ হয়ে গেছো, তুমি টাকা পয়সা দিয়ে আর কি করবা? অথচ সেই টাকাটা সারা জীবন ইনকাম করেছে, সেটা তার টাকা, তার টাকা, তার পাওয়া অধিকার। এই জিনিসটা নিশ্চিত করা, ঠিক আছে? শারীরিক ও মানসিক নির্যাতন হতে মুক্ত থেকে সুন্দর পরিবেশে বসবাসের অধিকার। অবশ্যই তাকে কোনোভাবেই শারীরিকভাবে আঘাত করা যাবে না, সে যদি কিছু ভুলও করে তাও সেটা মেনে নিতে হবে, কিন্তু তার উপরে চড়াও হওয়া যাবে না, ঠিক আছে? বয়স লিঙ্গ ধর্ম জাতিগত সংস্কৃতি অথবা মর্যাদা নির্বিশেষে সুন্দর আচরণ পাওয়ার অধিকার। মানে যে কোনো বয়সের লোক হোক, যে কোনো লিঙ্গ হোক, যে কোনো ধর্মের হোক, তাকে কি সর্বোচ্চ সম্মান দেওয়া এবং তার যে অধিকারগুলো আছে সেগুলো দেওয়া। অর্থনৈতিক অবদানের জন্য মূল্য ও মর্যাদা পাবার অধিকার। অর্থনৈতিক যে এতদিন যে সে ইনকাম করে গেছেন, পরিবারকে দিয়েছেন, দেশের জন্য দিয়েছেন, এই বিষয়ে তাকে কি করা, অধিকার নিশ্চিত করা, ঠিক আছে? এই যে অধিকারগুলো আছে, এগুলা তোমরা ভালোভাবে পড়বা। প্রবীণদের অধিকার সমূহ, তারপরে যে পরিচর্যা এবং সংশ্লিষ্ট অধিকার, এই যে এই জিনিসগুলা কি তোমরা ভালোভাবে পড়াশোনা করবা, ঠিক আছে? এই জিনিসগুলা যেন তোমাদের মিস না হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, তো এই অধিকারগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে যে তোমাদের প্রবীণদের কি কি অধিকার আছে এগুলো লিখো, বা উদ্দীপকে দিয়ে দেয় যে এই অধিকারগুলো আছে, তাহলে এই প্রবীণ ব্যক্তিরা কি কি অধিকার পেতে পারে, এই জিনিসগুলো লিখো। তো এই জিনিসগুলো কিন্তু কোনোভাবেই মিস দেওয়া যাবে না, মনে যেন থাকে। ওকে, আমাদের সমাজে প্রবীণদের সাধারণত যেসব সমস্যার মোকাবেলা করতে হয় সেগুলো হলো পারিবারিক। আচ্ছা, পারিবারিক কি কি সমস্যা আসে? পরিবারের অন্যতম একটা সমস্যা হলো যে বৃদ্ধ হয়ে গেলে বাবা মা, শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, এই যে আত্মীয় স্বজন গুলো আছেন, তাদের আগের মতন আর পরিবারের গুরুত্বপূর্ণ অংশ হিসাবে ধরা হয় না। কারণ কি, সে এখন বৃদ্ধ, সে কোনো টাকা দিতে পারছে না, মানুষজনের মনে হয় ধুর, সে কোনো টাকা দিচ্ছে না, শুধু খায় আর ঘুমায়, তাকে দিয়ে আমাদের কি হবে? কিছুই হবে না। তাকে সেই জন্য তাকে কি করা হয়, অবহেলা করা হয়। কোনো বিয়ের অনুষ্ঠান, বাড়ির প্রোগ্রাম, এগুলোতে কি করা হয়, অবজ্ঞা করা হয়। এই জিনিসগুলা কিন্তু কোনো সময় করা যাবে না, ঠিক আছে? তারা যেন কোনো সময় নিঃসঙ্গ না হয়ে পারে। তারা যদি একা একা থাকে, তাদের সাথে যাওয়া, আড্ডা দেওয়া, তারা যে জিনিসটা পছন্দ করে সেই জিনিসটা, তাদের সাথে বেশি বেশি কথা বলা, তারা কিছু ভুল বললেও সেটা মনে করো মেনে নিয়ে সে যেন মনে যেন সুখ পায়, খুশি হয়,
এই জিনিসটা ব্যবস্থা করা আমাদের কর্তব্য, ঠিক আছে? বৃদ্ধ বয়সে অনেক সময় মানুষজনের একটু মনে করো বুদ্ধি কমে যায়, তো এই জিনিসটা নিয়ে কিন্তু তাদের সাথে অবহেলা করা যায় না। একটা কথা মনে রাখবা, বৃদ্ধ হলে মানুষ হয়ে যায় শিশু। তাই একজন শিশুর সাথে আমরা যেভাবে স্নেহ, মমতা, আদর, যত্ন দিয়ে আমরা কি করি, তাদের সাথে ব্যবহার করি, ঠিক সেম ভাবে একজন বৃদ্ধর সাথে আমাদের এই আচরণটা করতে হবে, ঠিক আছে? অর্থনৈতিক, নিজস্ব আয় রোজগারের সুযোগ না থাকায় এবং আচ্ছা, অর্থনৈতিক যে ব্যাপারটা থাকে, দেখো বৃদ্ধ হয়ে গেলে মানুষ কিন্তু কোনো ইনকাম করতে পারে না, তাই না? তো তাদের ইনকামের রাস্তা গুলো সবগুলোই বন্ধই হয়ে যায়। তো এই জন্য আমাদের উচিত পরিবার থেকে বা দেশ থেকে বা সমাজ থেকে তাদের কিছু অর্থ দেওয়া, সম্মানী দেওয়া, যেন তারা তাদের টাকার জন্য কারো কাছে হাত না পাততে হয়, ঠিক আছে? যদি ছেলে থাকে বা মেয়ে থাকে, তাহলে তাদের উচিত প্রত্যেক মাসে তাদের কিছু টাকা হাত খরচের জন্য দেওয়া। কারণ কি, বৃদ্ধ বয়সে মানুষের অনেক কিছু শখ জাগে, কিছু খেতে ইচ্ছা করে, কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করে। তো এই জিনিসগুলো যেন জন্য তাদের যেন কারো কাছে হাত না পাতা লাগে, সেই ব্যবস্থা করা, ঠিক আছে? তারপরে দেখো, শারীরিক, প্রবীণ বয়সে মানুষের শারীরিক শক্তি কমে আসে, ঠিক আছে? নানা ধরনের রোগ ব্যাধি শরীরে কি করে, বাসা বাঁধে। তো এই যে শারীরিক অসুবিধাগুলো হয়, অনেক সময় তারা হাঁটতে পারে না, চলতে পারে না, সেদিকে আমাদের লক্ষ্য রাখা। দেখা গেল তোমার দাদু বা নানু ওয়াশরুমে যেতে পারতেছে না, তোমার উচিত তাকে ধরে ওয়াশরুমে দিয়ে যাওয়া। সামাজিক সাংস্কৃতিক, এক সময় আমাদের দেশে প্রবীণদের প্রতি যে ধরনের সম্মান দেখানো হতো বা তাদের মতামতকে যত গুরুত্ব দেওয়া হতো, আজ তা দেখা যায় না। এর পেছনে সমাজের মূলবোধ অবক্ষয়, নৈতিক শিক্ষার অভাব, বিদেশি সংস্কৃতির প্রভাব, আত্মকেন্দ্রিক মনোভাবের প্রসার প্রচালিত কারণ কাজ করেছে। আচ্ছা, আসলে এখানে কি বুঝিয়েছে দেখো, আমাদের সমাজে একটা সময় এমন ছিল, বাড়ির যে মুরব্বি বা যে প্রধান, তাকে ছাড়া মনে করো কোনো কাজ করা যাবে না, তার অনুমতি ছাড়া কোনো বিয়ে দেওয়া যাবে না। এটা ছিল আমাদের দেশের ঐতিহ্য। মানে বাড়ির প্রধান মানে একজন মুরব্বি, সে বাড়ির হেড, সে যা বলবে তাই। বাড়ির বউয়েরা তার সামনে যেতে মাথায় কাপড় দিয়ে যেত, ঠিক আছে? তো এই যে তাদের একটা সম্মান দেওয়া, এটা হলো আমাদের সংস্কৃতি, এটা হলো প্রকৃত বাঙালি সংস্কৃতি। কিন্তু বর্তমানে কি হয়েছে, আমরা বিভিন্ন ধরনের বিদেশি কালচারের প্রভাব পড়েছে আমাদের দেশে, যার জন্য আমরা কি হয়ে গেছি, আল্টা মডার্ন হয়ে গেছি, বুঝছো? না তো পুরোপুরি মডার্ন হতে পেরেছি, না তো নিজের দেশের সংস্কৃতি গ্রহণ করতে শিখেছি। আমরা হয়েছি আল্টা মডার্ন। মানে কি জানো, আল্টা মডার্ন বলতে বোঝায়, না তো তুমি ওই দেশের যে সংস্কৃতিটা ছিল সেটা পুরোপুরি গ্রহণ করছো, না তো এই দেশের সংস্কৃতিটা পুরোপুরি গ্রহণ করছো, ঠিক আছে? তো তুমি হয়ে গেছো আল্টা মডার্ন, ঠিক আছে? তো এই আল্টা মডার্নটা হওয়া যাবে না। আমাদের দেশে যে সংস্কৃতি, সেটা আমাদের দেশে কি করতে হবে, চর্চা করতে হবে। বাইরের দেশে সংস্কৃতি ফলো করা যাবে না। আচ্ছা, মনস্তান্ত্রিক, দেখো মনস্তান্ত্রিক কি ব্যাপারটা, পরিবার ও সমাজের প্রবীণদের কোণঠাসা অবস্থা তাদের মধ্যে এক ধরনের হীনমন্যতার জন্ম দেয়। তারা নিজেদের খুব অবহেলিত, অসহায় ভাবতে শুরু করে। সামর্থ্যের অভাব এবং সেই সঙ্গে শারীরিক সুস্থতা নিঃসঙ্গতা, হীন মনত্বতা আরো বাড়িয়ে তোলে। প্রবীণ বয়সের স্মৃতি বিভ্রম এক্ষেত্রে বাড়তি সমস্যার সৃষ্টি হয়। আচ্ছা, আমি তোমাদের আগেই বললাম যে এই যে প্রবীণ ব্যক্তিগুলো আছে, তারা কিন্তু সব সময় মনে করো যে কি থাকে, একা থাকে। মানে যদি তার জীবন সঙ্গিনী মৃত্যু মারা যায়, তাহলে কিন্তু দেখা যায় দীর্ঘ একটা সময় তার একা কাটাতে হয়। তো এই জন্য প্রবীণদের কি করা, বেশি বেশি সময় দেওয়া। বাবা মার উচিত, উম, মানে ছেলে মেয়ের উচিত, আমার প্রবীণ বাবা মা থাকলে, দাদা নানি থাকলে, তাদের দিনের সাথে দিনে একটা সময় কাটানো। তাহলে দেখা যাবে কি এর রিটার্ন তুমি পাবা। আমরা তো মানুষ, আমরা সবাই একদিন বৃদ্ধ হব। তখন দেখবা আমাদের যে নাতিপুতি আছে, আমাদের যে মনে করো ছেলে মেয়ে থাকবে, তারা কি হবে, আমাদের যত্ন করবে, আমাদের মানসিকভাবে সাপোর্ট করবে। কারণ কি, তারা আমাদের দেখেই শিখবে যে আমরা প্রবীণদের সাথে কিভাবে মিশতেছি, কিভাবে সম্মান করতেছি। এই যে ব্যাপারগুলা, এই জিনিসগুলা কিন্তু আমাদের শিখতে হবে, ঠিক আছে? আমাদের অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা দেখো, এখন বাংলাদেশে প্রবীণদের কল্যাণমূলক কিছু কার্যক্রম আছে। মানে এই যে প্রবীণ ব্যক্তিগুলো আছে, এরা যেন তাদের অধিকারগুলো পায়, সেজন্য বিভিন্ন ধরনের সংস্থারা কাজ করে। যেমন ধরো, এর ভিতর অন্যতম একটা সংস্থা হলো প্রবীণ হিতৈষী সংঘ বা জড়বিজ্ঞান প্রতিষ্ঠান। আচ্ছা, এ প্রতিষ্ঠানটি শেরেবাংলা নগর, ঢাকায় অবস্থিত। প্রবীণদের কল্যাণে প্রতিষ্ঠানটি যেসব ভূমিকা রাখে তা হলো স্বাস্থ্যসেবা দান,
পুনর্বাসন, চিত্র বিনোদন, ধর্মীয় অনুষ্ঠান উদযাপন প্রভৃতি। তাছাড়াও প্রতিষ্ঠানে প্রবীণদের জন্য স্থাপন রয়েছে পাঠাগার। ঠিক আছে, মানে তারা প্রবীণদের নানা ধরনের মনে করো বিনোদন, পুনর্বাসন মানে কি বোঝায় জানো? অনেক প্রবীণরা থাকে, দুঃখের সাথে হলেও বলতে হয় যে তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়। অনেক কঠিন হৃদয়ের ছেলে মেয়ে এমন থাকে, মানে তারা মানুষ না, বুঝছো, তারা অমানুষ। যারা নিজেদের বাবা মাকে বাসা থেকে বের করে দেয়, তারা কোনো মানুষের ভেতরে পড়ে না। আমার মনে হয় তারা পশুও না, বুঝছো। পশুর থেকেও যদি নিম্ন শ্রেণীর কিছু থাকতো, তারা সেটা। ওকে, আমার বাবা মা একটা ভুল করলো, যতই খারাপ কাজ করুক, সে আমার বাবা, সে আমার মা, সে একটা ভুল করতেই পারে। সে একটা ভুল করেছে দেখে তাকে কি বাসা থেকে আমরা বের করে দিব? চিন্তা করো, ছোটবেলায় তুমি কত ভুল করতা, পড়াশোনা করতা না, মিথ্যা কথা বলতা, বাবা মার সাথে যে কোনো জিনিস নিয়ে বায়না ধরতা, তখন কি তোমার বাবা মা তোমাকে বের করে দিয়েছে? বের করে দেয় নাই। এখন এটা ভেবে যদি আমরা বাবা মাকে বের করে দেই, তাহলে আমরা কি হলাম? পশুর থেকে অধম হয়ে গেলাম। তো এই যে ব্যাপারগুলা, এই ব্যাপারগুলা অনেক ছেলে মেয়েরা করে, যেটা একদম উচিত না। তো যারা এগুলা করে, সেগুলা বাবা মাদের অনেক সময় এগুলা প্রতিষ্ঠানগুলো পুনর্বাসন দেয়, মানে নতুন করে থাকার জায়গা দেয়, বুঝছো। বাংলাদেশে অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতি এই সমিতি প্রবীণদের স্বাস্থ্য, শিক্ষা, অনুদান সহ বিনোদনের ঋণ প্রদান করে থাকে। প্রবীণের কল্যাণে আরো কতিপয় প্রতিষ্ঠান কাজ করছে। এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ মহিলা স্বাস্থ্য সংঘ, তারপরে রোটারি ক্লাব, মা ও শিশু নিবাস, বৃদ্ধ নিবাস ইত্যাদি। মানে এইগুলো সংস্থা আমাদের প্রবীণদের বিভিন্ন ধরনের ঋণ প্রদান করে। সংস্থাগুলো কি করে? ঋণ প্রদান করে, ঠিক আছে। অবসর ভাতা, আচ্ছা, অবসর ভাতা কি? দেখা যায় যারা সরকারি চাকরি করে, তারা একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত চাকরি করতে পারে। ধরো আমি সরকারি চাকরিজীবী, আমি 60 বছর বয়স পর্যন্ত চাকরিটা করতে পারতেছি, 60 বছর পরে আমি আর সেই চাকরিটা কি করতে পারবো না? করতে পারবো না। তো এই যে এই চাকরিটা, এই চাকরি চলে যাওয়ার পরেও আমার বেতন থেকে প্রত্যেক মাসে কিছু টাকা সরকার জমা রাখতো। এই টাকাটা 30 বছর চাকরি করলাম, 30 বছর জোগানোর পরে কিছু টাকা ইন্টারেস্ট দিয়ে আমাকে প্রত্যেক মাসে আবার এই টাকাটা রিটার্ন করা হয়, যেটাকে বলা হয় অবসর ভাতা। বয়স্ক ভাতা, আমাদের দেশে সাধারণত যারা 62 এবং 65 বছরের উপরে, তাদের প্রতি মাসে 600 টাকা করে দেওয়া হয়, যেটাকে বলা হয় বয়স্ক ভাতা। এছাড়াও বিধবা ভাতা এবং দুস্থ মহিলাদের ভাতা প্রদান করা হয়, ঠিক আছে। এই ভাতাগুলো দেওয়া হয় সাধারণত যাদের স্বামী মারা গেছে, যাদের সংসারের অবস্থা খুব একটা ভালো না, তাদের এই ভাতাটা দেওয়া হয়। আচ্ছা, এখন আসো নারী অধিকার ও বাংলাদেশের সমাজে নারীদের অবস্থার ও অধিকার। আচ্ছা, এখন তোমরা অনেকেই বিভিন্ন ধরনের স্লোগান দেখো যে নারী ও পুরুষের সমান অধিকার, কিন্তু আমি এই যে স্লোগানটা আছে এর কিছুটা বিপক্ষে। কারণ কি? আমার কাছে মনে হয় নারীরা পুরুষদের চেয়ে আরো বেশি অধিকার পাওয়ার যোগ্য, ঠিক আছে। যে অধিকারগুলো নারীদের পাওয়া উচিত, সেটা যেন অবশ্যই অবশ্যই নারীরা পায়। এখন ধরো একটা পুরুষ কিন্তু তার উপর দায়িত্ব থাকে যে তাকে সংসারের যাবতীয় সকল খরচ মেইনটেইন করতে হবে। কিন্তু এই যে দায়িত্বটা, এই দায়িত্বটা কিন্তু একজন মহিলার উপরে আমাদের ইসলাম ধর্ম দেয় না, ঠিক আছে। তো এই দায়িত্বগুলো যেন একজন মহিলার উপর চাপিয়ে দেওয়া না হয়। হ্যাঁ, সে যদি করতে চায় তাহলে অবশ্যই সে করতে পারবে, ঠিক আছে। তো এই জিনিসটা আসলে, মানে এটা আমার মতামত আর কি, তোমরা কিছু ভুল বুঝো না এটার জন্য। কারণ কি, নারীদের আমার উচিত মনে হয় তাদের আরো বেশি অধিকার দেওয়া, ঠিক আছে। তারা যেটা স্বাচ্ছন্দ্য বোধ করে, যে কাজটা তারা করতে পারে সেটা করা। কিন্তু অবশ্যই অবশ্যই যেগুলা নিয়ম আছে আমাদের দেশে, সেগুলো যেন অ্যাপ্লাইকৃত হয় একজন নারীর জন্য, ঠিক আছে। একজন নারী যেন তার প্রাপ্ত অধিকার পায়। অনেক সময় দেখা যায় নারীদের তাদের বাবার বাড়ির জমির ভাগ দেওয়া হয় না, মানে দেয় না, সামহাও দেয় না, কিন্তু এটা করা কিন্তু একদমই উচিত না। এছাড়াও চাকরি ক্ষেত্রে, কর্মক্ষেত্র, শিক্ষাক্ষেত্রে সব জায়গায় যেন নারীদের অধিকারটা নিশ্চিত করা হয়। কারণ কি, আমাদের দেশের অর্ধেক জনসংখ্যা হলো নারী। তার মানে কি, নারী ছাড়া আমরা দেশের উন্নয়ন করতে পারবো না। এজন্য নারীদের অধিকার মাস্ট। এই যে নারীদের অধিকার আছে, জাতিসংঘ 1948 সালের 10ই ডিসেম্বর মানুষের এসব অধিকারের স্বীকৃতি দিয়ে অনুমোদন করেছে, যাকে বলা হয় মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র। এই ঘোষণা অনুযায়ী জাতি, ধর্ম, বর্ণ, বয়স, লিঙ্গ ভেদে মানুষজনের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে। নারীরা পুরুষের সমান অধিকার পায়। নারীর জন্য বিভিন্ন ধরনের অধিকার সংরক্ষণ, যেমন শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ইত্যাদির অধিকার রয়েছে। বাংলাদেশের সমাজে নারীর অধিকারের পরিস্থিতি দেখো, বর্তমানে বাংলাদেশের নারীরা যথেষ্ট অধিকার পেয়ে থাকে, কিন্তু একটা সময় এমন ছিল না।
নারীদের শুধু বাসায় রাখা, তাদের সংসার দেখা এবং বাচ্চা কাচ্চা মানুষ করাই ছিল, এতটুকুই ছিল তাদের বাউন্ডারি। কিন্তু এই বাউন্ডারিরা এখন অনেকাংশে কি হয়েছে, হ্রাস পেয়েছে, তাই না? এখন নারীদের কর্মক্ষেত্রে সুযোগ করে দেওয়া হচ্ছে, পড়াশোনার ক্ষেত্রে সুযোগ করে দেওয়া হচ্ছে, চাকরি ক্ষেত্রে সুযোগ করে দেওয়া হচ্ছে, যেন তারাও এই দেশের, সমাজের এবং পরিবারের হাল ধরতে পারে। তো এই জন্য মনে করো নানা দিক থেকেই বাংলাদেশের নারীদের পুরুষের তুলনায় পিছিয়ে আছে। অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রে অনেক অধিকার থেকে তারা আজও অনেক বঞ্চিত, বিভিন্ন বৈষম্য, বঞ্চনার শিকার হয় তাদেরকে। আমাদের দেশে এমন অনেক পিতামাতা কন্যা শিশুকে বোঝা হিসাবে গণ্য করেন। আচ্ছা, এখানে আমি একটু কথা বলি। দেখো, কন্যা শিশুকে অনেক পিতামাতা একটা ভুল ধারণা হিসাবে গণ্য করে, মানে বোঝা হিসাবে গণ্য করে। কেন গণ্য করে জানো? কারণ হলো, চিন্তা করে যে একটা মেয়েকে আমি 18 বছর পাললাম, পালার পরে তার পিছে আমার কি করতে হবে, আরো টাকা ইনভেস্ট করতে হবে, বিয়ে করার সময় এত টাকা দিতে হয়, যৌতুক দিতে হয়, জামাইকে এটা দিতে হয়, সেটা দিতে হয়, এবং বিয়ের পরে সে আমার পরিবারের কোনো, মানে আমাকে আর খেয়াল রাখে না। তো এই যে একটা ভুল ধারণা ছিল আগে, কারণ আসলে ভুল ধারণা বলবো না, মানে আগে তাদের কাজ করার সুযোগ ছিল না, সেজন্য তারা পরিবারকে, মেয়েরা দিতে পারতো না। কিন্তু বর্তমানে কি তাই? এখন কিন্তু যারা মেয়েরা চাকরি করে তারা কিন্তু তার বাবা মার যথেষ্ট খেয়াল রাখে। ইনফ্যাক্ট একটা ছেলের থেকে বেশি খেয়াল রাখে একটা মেয়ে, যদি তার সামর্থ্য থাকে, তাই না? তো এই যে এই ব্যাপারটা, এখন কিন্তু সময় পাল্টে গেছে, মানুষের চিন্তা ভাবনা কি হয়েছে, পরিবর্তন হয়েছে। সেজন্য নারীরাও এখন কি হচ্ছে, পুরুষদের মতন সমানভাবে আমাদের পরিবারে কি করতেছে, আর্থিকভাবে, মানসিকভাবে কি করতেছে, সাহায্য করতেছে। আমার একটা আপু থাকে, তিনি মনে করো যে ডেনমার্ক থাকে। তো তিনি কিন্তু তার পরিবারের অনেক টাকা পাঠান। ঠিক আছে, এটা কেন পাঠান? কারণ কি, তিনি এখন সক্ষম টাকা পাঠানোর জন্য, সেই জন্য পাঠাতে পারতেছে, বুঝছো? তো এই যে ব্যাপারগুলা, এই জিনিসগুলাই আমাদের বলা হয়েছে বাংলাদেশের নারীর অবস্থার পরিস্থিতি। তো আমাদের সবসময় মনে রাখতে হবে নারী পুরুষের সমান অধিকার, এবং কিছু কিছু ক্ষেত্রে নারীরা পুরুষদের চেয়ে বেশি অধিকার পেয়ে থাকে। ঠিক আছে? তো এই যে বাংলাদেশের নারীর অধিকারগুলো, এই জিনিসগুলা তোমরা একটু দেখবা। ঠিক আছে? এখন দেখো বাংলাদেশের নারীর গুরুত্ব। আচ্ছা, এখন বাংলাদেশের নারীর গুরুত্বটা কেমন? এখন ধরো তোমার বাসায় 4 জন লোক আছে, যার মধ্যে 2 জন পুরুষ, 2 জন নারী। তো এখন তারা যদি ঠিকঠাক ভাবে আমাদের এই দেশের, মানে দেশের কথা বাদ দিলাম, তোমার পরিবারের যদি কোনো অবদান না রাখে, তাহলে কিন্তু তোমার একার উপর সব দায়িত্ব পড়ে যাচ্ছে। কিন্তু চিন্তা করো, তোমার বাড়ির 2 জন নারী আছে, 2 জন পুরুষ আছে, তার মধ্যে নারীরাও কিছু ইনকাম করছে এবং পুরুষরাও ইনকাম করছে, তার মানে কি, তোমার ফাইন্যান্সিয়াল ভাবে অবশ্যই আরো স্ট্রং হলা। এটাই বুঝিয়েছে যে নারীদের অধিকারের গুরুত্ব। নারীরা যদি সকল ধরনের অধিকার পায়, শিক্ষা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, তাহলে তারা কি, তারা আমাদের সমাজের জন্য সম্পদ হিসাবে রূপান্তরিত হবে। আর যদি শিক্ষা, চিকিৎসা, এই যে অধিকারগুলো আছে, এগুলো যদি না পায়, তাহলে হয়ে যাবে সমাজের বোঝা, তাই না? তো নারীদের আমাদের সমাজের বোঝা তৈরি করা যাবে না, তাদের তৈরি করতে হবে আমাদের দেশের সম্পদ। সেই জন্য নারীরা যেন শিক্ষার অধিকার পায়, সেটা আমাদের নিশ্চিত করতে হবে, এবং অবশ্যই অবশ্যই বাল্য বিবাহ রোধ করতে হবে। ঠিক আছে? নারীরা, পুরুষেরা, এরা যেন মনে করো সবসময় মনে করে যে আমি যেমন পুরুষ হিসাবে আমার যে অধিকারগুলো আছে, নারী হিসাবেও তার সে যে অধিকারগুলো তার প্রাপ্য নারীর, সে অধিকারগুলো যেন পায়। তো চলো আমরা এখন দেখি বইয়ে কি বলেছে। বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক হলো নারী। সমাজের এই বৃহৎ অংশকে পেছনে ফেলে অধিকার বঞ্চিত করে কোনো অবস্থাতেই দেশের উন্নয়ন সম্ভব নয়। নারী অধিকার প্রতিষ্ঠার অগ্রদূত বেগম রোকেয়া, সমাজের নারী আছে। এই যে বেগম রোকেয়া, ইনি কিন্তু সর্বপ্রথম নারীদের শিক্ষার ব্যবস্থা চালু করেন। তোমরা হয়তো অনেকেই পড়েছো ছোট থেকে যে এই যে বেগম রোকেয়া আছেন, ইনি এমন একজন লোক, যখন বাংলাদেশের নারীদের পর্দার জন্য শিক্ষার ব্যবস্থা ছিল না, তখন তিনি কি করলেন, পর্দার ব্যবস্থা করলেন। ভ্যানে করে, গাড়িতে করে নিয়ে গেলেন, চারপাশে পর্দা দিয়ে, যে হ্যাঁ, পর্দার ভেতর থেকে নারীরা শিক্ষা গ্রহণ করুক। তো তিনি বাংলাদেশের নারীদের শিক্ষার ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন আনেন। নারী শুধু মা, বোন, কন্যা, ভাবি, চাচি, ফুফু, খালা, দাদিরাই ভূমিকা পালন করেন না, বরং পুরুষের পাশাপাশি সংসার পরিচালনার গুরুত্ব দায়িত্ব পালনও করেন। এর অতিরিক্ত সন্তান লালনের পালনের মধ্যে গুরুত্বপূর্ণ কাজটিও নারীকেই করতে হয়। নারী শুধু গৃহস্থালী কর্মসংস্থান সনাতনী ভূমিকায় পালন করছে না। আচ্ছা, এখানে আমি একটু কথা বলি। দেখো, আসলে নারী যদি শিক্ষিত হয়, তাহলে কিন্তু সে আমাদের সংসারের যে সন্তান আছে, তাদের কিন্তু বেশি যত্ন করতে পারবেন, তাদের পড়াশোনা করাতে পারবেন, তাই না?
তাহলে কি আসলে দেখো, পরিবারে যে পুরুষ থাকে সে কিন্তু বাহিরে কাজ করে সময় দেয় এবং নারীরাই কিন্তু বেশি বাড়িতে থাকে। তো নারীরা যে বাসায় থাকেন, তিনি তো চাইলে কি করতে পারেন, পরিবারের যে শিশুরা আছে তাদের কিন্তু খেয়াল রাখার মূল দায়িত্ব থাকে সেই নারীর। তো নারী যদি শিক্ষিত না হয় তাহলে কিন্তু তিনি এই দায়িত্বটা যথাযথ পালন করতে পারবে না, ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখা, গোটা নারী সমাজকে ভূমিকা রাখতে পারবেন। এছাড়াও তিনি যদি চিকিৎসা প্রতিরক্ষা সর্বত্রই তার দক্ষতার স্বাক্ষর রাখছেন, তাই না? মানে নারীরা যদি চিকিৎসা ক্ষেত্র, দেখো, একজন নারী যদি এই চিকিৎসক হয় তাহলে কিন্তু কত নারীর কত সমস্যা থাকে, সেই নারী কিন্তু তার অন্য নারীদের চিকিৎসা দিতে পারবেন, কারণ নারীদের অনেক সমস্যা আছে যেগুলো পুরুষ ডাক্তারের কাছে যাওয়া তারা একটু লজ্জা বোধ করেন, তাই না? তো এই জন্য নারীদেরও চিকিৎসা ক্ষেত্রেও এগিয়ে আসা দরকার। আমি মনে করি নারীদের বেশি বেশি ডাক্তার হওয়া উচিত। কারণ কি, দেশের নারীদের নারী চিকিৎসকের অভাব খুবই বেশি, বুঝছো? মানে ভালো নারী চিকিৎসক পাওয়াই যায় না। তো এই আর কি আমাদের বলেছে। এখন আসো পরবর্তীতে বাংলাদেশের পরিষ্কার সুপারিশ বা পদক্ষেপ সমূহ। এটা আমাদের লাস্ট প্যারা। এই জিনিসটা দেখো কি বলেছে। বাংলাদেশের সংবিধানে নারী পুরুষের সমান অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে। নারীর প্রতি বৈষম্য বিলাপ সংক্রান্ত জাতিসংঘ সনদেও নারী সমান অধিকারের কথা বলা হয়েছে। এখন সমাজ অধিকার বলতে পরিবার সমাজের রাষ্ট্র, অর্থাৎ সমান অধিকার বলতে পরিবার সমাজের রাষ্ট্রে অর্থাৎ জাতীয় জীবনের সর্বস্তরে পুরুষের পাশাপাশি নারীর সমান অধিকার কথা বোঝানো হচ্ছে। শুধু ভোট প্রদান বা নির্বাচন দেওয়ালেই সুযোগের বেলায়ও পুরুষ ও নারী যে সমান তা নয়। শিক্ষা প্রতিষ্ঠায় পড়ালেখা, চাকরি, কর্মসংস্থান, বেতন, মঞ্জুরি ব্যাপারেও নারী ও পুরুষের সমান সুযোগ লাভের অধিকারটি কোনো অবস্থাতেই নারীর প্রতি কোনো বৈষম্য করা যাবে না। নারীর প্রতি বৈষম্য দূর ও তার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের কতগুলো বিশেষ ব্যবস্থা রয়েছে, যেমন উচ্চ মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা, মেয়েদের বিনা বেতনে লেখাপড়ার সুযোগ, তার জন্য উপবৃত্তির ব্যবস্থা, সন্তানদের পরিচর্যা নির্ধারণের পূর্বে যে কোনো শুধু বাবার নামে লেখার নিয়ম ছিল, বর্তমানে সেখানে মায়ের নাম লেখা বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ একটা সময় এমন ছিল শিক্ষা প্রতিষ্ঠানে বাবার নামটাই লেখা হতো, মায়ের নাম লেখা হতো না, কিন্তু বর্তমানে মার নামও লেখা কি বাধ্যতামূলক দেওয়া হয়েছে। নারী নির্যাতন ও অ্যাসিড সন্তান রোধে সরকার কঠোর আইন প্রবর্তন করেছে। আচ্ছা, নারী নির্যাতন এবং অ্যাসিড, আচ্ছা এই জিনিসটা নিয়ে আমি একটু তোমাদের সাথে কথা বলি। একটা সময় এমন ছিল, মনে করো নারীদের খুবই নির্যাতন করা হইতো। পুরুষেরা যে কোনো বিষয় হলে দেখা গেল যে বাহিরে যদি কোনো ঝামেলা হইতো এসে সেরে নারীর উপর নির্যাতন করতো। মানে এরা আর কি বলবো, এরা আসলে মানুষই না, বুঝছো? তো এই জিনিসগুলোর জন্য সরকার কিন্তু এখন খুবই কঠোর আইন প্রণয়ন করেছে। নারীদের যদি কেউ হাত তোলে বা মারধর করে তাহলে তার বিরুদ্ধে কিন্তু কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং অ্যাসিড নিক্ষেপ, একটা সময় এমন ছিল যে বাংলাদেশের নারীদেরকে অ্যাসিড নিক্ষেপ করা হতো। কেন অ্যাসিড নিক্ষেপ করা হতো? ধরো একজন নারী, সুন্দর মেয়েকে একটা ছেলে বিয়ের প্রস্তাব দিল, সে যদি অ্যাকসেপ্ট না করতো তাহলে তাকে অ্যাসিড নিক্ষেপ করা হতো। এছাড়াও মানে এই যে প্রেম ঘটিত কারণগুলোদের জন্য বেশি অ্যাসিড নিক্ষেপ করা হতো। কারণ একটা সময় মানুষজন মানে অ্যাসিড নিক্ষেপ করাকে মানে মনে করতো যে যা আমি নারীর জীবনটাকে ধ্বংস করে দিলাম। তো এটার বিরুদ্ধে একটা সময় এমন ছিল যে মনে করো যে আইন ছিল না, মানে খুবই সস্তা আইন ছিল, মানে 6-7 মাস জেল খেটে বেরিয়ে আসতো। কিন্তু যে নারীর উপর অ্যাসিড পড়তো, চিন্তা করো তার কি অবস্থা হইতো। সে বাহিরে সমাজে কোথাও তার আর ফেস দেখাতে পারতো না, তার সুন্দর চেহারাটা নষ্ট করে দিত মানুষ। তো এই যে ব্যাপারটা আছে, এই জিনিসটা যেন না হয় সেজন্য সরকার নিয়ম করেছে, কেউ যদি অ্যাসিড নিক্ষেপ করে তাহলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। এবং এছাড়াও মনে করো আরো কিছু আইন আছে, ঠিক আছে? এবং কর্মস্থলে নারীর মাতৃকালীন ছুটির সময় বাড়িয়ে 6 মাস করা হয়েছে। এখন নারীদের মাতৃকালীন ছুটিও দেওয়া হয়। এসব ব্যবস্থার কিছু ফল নারীরা পেতে শুরু করেছে। তবে সমাজে শিক্ষার বিস্তার, সততা সৃষ্টি ছাড়া অবস্থার পুরোপুরি পরিবর্তন হয়তো ঘটবে না। আচ্ছা, তো দেখো আমাদের শহর অঞ্চলগুলোতে কিন্তু নারীরা যে অধিকারগুলো পেয়ে থাকে, গ্রাম অঞ্চলে কিন্তু এখনো সেই অধিকারগুলো পায় না। তো এই অধিকারগুলো যেন নারীরা পায় সেই বিষয়ে আমাদের কি করতে হবে? জোর দিতে হবে। প্রত্যেকটা গ্রামে, বাংলাদেশের একদম পল্লী অঞ্চলে যে হলেও আমাদের নারীদের অধিকারের ব্যাপারগুলা প্রত্যেকটা জায়গায় প্রচার করতে হবে। এবং এই প্রচার কিন্তু আমরা যে করতে পারবো না, এই প্রচার করতে হবে শিক্ষার মাধ্যমে। এই যে তোমাদের এই অধ্যায় পড়ে তোমরা জানলা, যারা ছেলেরা আছো, নারীরা আছো, তা কিন্তু অনেক কিছু জানলা।
যে অ্যাসিডের শাস্তি মৃত্যুদণ্ড, তারপরে নারীরা সমান অধিকার পাবে বিভিন্ন জায়গাতে, এবং বাসার যে জমি আছে, আমাদের বাবার যে জমি আছে, সেখানে পুরুষ এবং নারী অধিকার রয়েছে, ঠিক আছে। এছাড়াও আমরা এই অধ্যায়ে কি জানলাম? আমরা জানলাম প্রবীণদের অধিকার, প্রবীণদের সাথে আমরা কিভাবে ব্যবহার করব, তাদের কি কি অধিকার দেওয়া আছে, তাদের আর্থিকভাবে সুরক্ষা নিশ্চিত করা আমাদের কর্তব্য। তো এই যে ব্যাপারগুলো আছে, এই জিনিসগুলো আমাদের বেশি বেশি পড়তে হবে। তো তোমাদের যে কাজগুলো থাকবে, এই অধ্যায়টা প্রথমে ভালোভাবে রিডিং পড়বা। এখানে কি কি বিষয়গুলো আছে যেগুলো আমি তোমাদের বললাম, যেমন ধরো এই যে প্রবীণদের অধিকারগুলো, এই জিনিসগুলো পড়বা ভালোভাবে, ঠিক আছে। এছাড়াও তাদের কি কি সমস্যা হয়, পারিবারিক সমস্যা, অর্থনৈতিক সমস্যা, শারীরিক সমস্যা, সামাজিক সাংস্কৃতিক সমস্যা, মনস্তাত্ত্বিক সমস্যা, এর জিনিসগুলা কনসেপ্টগুলো রাখবা, ঠিক আছে। এগুলা তোমাদের সৃজনশীলে আসে। এছাড়াও বাংলাদেশের প্রবীণদের কল্যাণমূলক কাজগুলো কোন কোন প্রতিষ্ঠান করে থাকে এবং কি কি কাজ করে থাকে, এইগুলো জানবা, ঠিক আছে। এছাড়াও তাদের কি কি সুযোগ সুবিধা দেওয়া যায়, অবসরপ্রাপ্ত ভাতা, বয়স্ক ভাতা ইত্যাদি জানবা। এবং নারী অধিকার সম্পর্কে জানবা, নারীদের কিভাবে অধিকার নিশ্চিত করা যায়, নারীদের কি কি আইনগত অধিকার আছে, এই সম্পর্কগুলো জানবা। এবং তাদের কিভাবে আরো উন্নত করা যায় প্রশিক্ষণের মাধ্যমে, এইগুলা তোমরা এই অধ্যায় থেকে জানতে পেরেছো। তো এই জিনিসগুলো তোমরা একটু বেশি বেশি চর্চা করবা, তাহলে ইনশাল্লাহ এই অধ্যায়ে আর কোনো সমস্যা থাকবে না। এবং এই অধ্যায়ে তোমাদের কিছু সৃজনশীল এমসিকিউ আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই থাকলো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আবারও কোনো ক্লাসে দেখা হবে তোমাদের সাথে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো এবং একটু পরিবারের সাথে থেকো। আল্লাহ হাফেজ।